খাদিজা হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন সাজা। আইনি লড়াইয়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা। রায়টা শুনে আমি অনেক সন্তুষ্ট আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে আমি সন্তুষ্ট আছি এবং শুকরিয়া জানাই তাদেরকে। চট্টগ্রামে গোলাবারুদ সহ ৩ জন আটক। কুমিল্লায় আটক 2 জেএমবি সদস্যের পরিচয় মেলেনি এখনো। নারীদের পরিচালনায় আকাশে উঠল বিমানের বিশেষ ফ্লাইট। সামাজিক ভীতি জয় করলেও অনেককেই ভোগাচ্ছে বিষণ্ণতা। সৌম্য তামিমের হাফ সেঞ্চুরিতে গলে শ্রীলঙ্কার রান পাহাড়ে জবাব দিচ্ছে বাংলাদেশ। শেষ বিকেলে তামিমের অদ্ভুত উড়ে বিদায়। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রায়হান রোহান এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং একই সাথে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে খাদিজা এবং তার পরিবার। আইনি লড়াইয়ে পাশে থাকায় সবাইকে ধন্যবাদও জানিয়েছেন খাদিজা। তবে আসামি পক্ষ বলছে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, তাই উচ্চ আদালতে যাবেন তারা। বুধবার সকালে কড়া নিরাপত্তায় কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুলকে হাজির করা হয় সিলেটের মহানগর দায়রা জজ আদালতে। এজলাস শুরু হলে 30 পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক। আধা ঘন্টা পর ঘোষণা করা হয় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ডের রায়। পাশাপাশি জরিমানা করা হয় 5,000 টাকা। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও খাদিজার স্বজনরা। বলেন, নারীর মর্যাদা রক্ষায় এই রায় অনুকরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক নারী দিবসে তিনি সেই রায় দিয়েছেন। সেই রায়ে বদরুল আলমকে 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই রায়টা আরও দ্রুতভাবে কার্যকর করে যাতে কার্যকর হয় এই আবেদন আমি রাখছি মাননীয় প্রশাসনের প্রতি। এ রায়ে খুশি খাদিজা নিজেও। আইনি লড়াইয়ে পাশে থাকায় ধন্যবাদ জানান সবাইকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে আমি সন্তুষ্ট আছি এবং শুকরিয়া জানাই তাদেরকে। যে নারীদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার যে পরিস্থিতি হয়েছে আমি চাই না সেই পরিস্থিতি অন্য কোনো নারীদের উপর হোক, অন্য কোনো মেয়েদের উপর হোক। তবে আসামির আইনজীবীর দাবি, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, তাই উচ্চ আদালতে যাবেন তারা। বাস্তবতার উপরে ভিত্তি করে এই রায়টা দেওয়া হয়েছে। তো আমি এই যে নকল উঠানোর পর সিদ্ধান্ত নিব, মানে হাইকোর্টে যে কিভাবে আপিল করব। আপিল করলে আশা করি ইনশাল্লাহ আমার আসামি খালাস পাবে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 2016 সালের 3 অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর নৃশংস হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল। ভয়াবহ ওই হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় উঠে দেশ জুড়ে। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট। সাবেক আয়কর কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আবু তাহেরের বাসায় ডাকাতি ও হত্যা মামলায় বহিষ্কৃত চালক সহ 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। একই সাথে ডাকাতি ও হত্যায় জড়িত থাকায় অন্য 2 জনকে 10 বছর সশ্রম কারাদণ্ড আর 2 গৃহপরিচারিকাকে দেওয়া হয়েছে 2 বছরের সশ্রম কারাদণ্ড। আদালত তার রায়ে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা পরিকল্পিতভাবে ডাকাতি করতে গিয়ে আবু তাহেরকে হত্যা করে, যার মূল হোতা ছিলেন গাড়ি চালক নাসির। 2015 সালের 1 মার্চ রাতে রাজধানী পূর্ব রামপুরায় নিজ বাড়িতে ডাকাতের হাতে গুরুতর আহত হন আবু তাহের। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ফাঁসির দণ্ড পাওয়া 5 জনের মধ্যে 1 জন এখনও পলাতক। এই রায়ে পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন, তবে আপিল করার কথা জানিয়েছে দণ্ডিতের আইনজীবীরা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ।
ইন্দোনেশিয়ায় 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টার দিকে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর লিডার্স সামিটে যোগ দিতে গত সোমবার জাকার্তায় যান প্রধানমন্ত্রী। সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ডক্টর মাইথার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভাষণ দেন সামিটের সাধারণ বিতর্ক অধিবেশনে। এ সময় ভারত মহাসাগরে সামুদ্রিক সহযোগিতা জোরদারে আন্তরিকভাবে কাজ করতে IORA নেতাদের আহ্বান জানান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারকদের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন মঞ্জুর করে আদালত বদলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 60 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। হঠাৎ করে আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা। বিএনপি নেত্রীর বিরুদ্ধে নাইকো মামলা স্থগিত করা হয় মঙ্গলবার। আর এর একদিনের মধ্যে এবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সেই সাথে এই মামলার কার্যক্রম 60 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ। আদালত পরিবর্তন করেছে, আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব এবং সেইখানে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে, আমরা মাননীয় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে কিনা এ নিয়ে সরাসরি কিছু বলেননি খালেদা জিয়ার আইনজীবীরা। যেহেতু ইন অ্যাকর্ডেন্স উইথ লর বিষয়টা এখানে আসে, এখানে আইনের প্রেক্ষাপটে যেখানে যাবে আমরা আমাদের সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে দেন পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে খালেদা জিয়ার আরেকটি আবেদনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্টের একই বেঞ্চ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের মীরের সরাইয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার কুমিল্লায় আটক 2 জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি কুমিল্লায় আটক 2 জেএমবি সদস্য বোমা তৈরি এবং ব্যবহারে প্রশিক্ষিত, তবে সঠিক পরিচয় জানা যায়নি এখনো। এদিকে গাজীপুরে প্রিজন ভ্যানে হামলার ঘটনায় নরসিংদী থেকে গ্রেফতার মিনহাজকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার রাতেই চট্টগ্রামের মীরের সরাই কলেজ রোডের রিদওয়ান মঞ্জিল নামে এই বাড়িতে শুরু হয় অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী জানায় কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের উপর বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া 2 জঙ্গির দেওয়া তথ্যেই এই অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। অভিযান চলে চট্টগ্রামের লোহাগড়া ও পটিয়ায়ও। মাহমুদুল হাসান নামে একজন অভিযুক্ত, একজন আসামি বা এই জঙ্গি, সে বলে যে তারা তাদের চট্টগ্রামে আরো 1-2 পয়েন্টে তাদের আছে, অবস্থান আছে। সেই প্রেক্ষিতে গতকাল রাত অনুমান 10টা থেকে ভোর পর্যন্ত আজকে অভিযান করছে। তার দাবি কুমিল্লায় যাদের গ্রেপ্তার করা হয় তারা দোতলা এই বাড়ির নিচতলায় আস্তানা গেড়েছিলেন। এখানে গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম মজুদ রাখে ওই 2 জেএমবি সদস্য। 29টি অবিস্ফোরিত গ্রেনেড পেয়েছে, ছোট বড় বোমার যে জেল যেগুলো, এগুলোর উপকরণ পায়। এছাড়া কালো পাঞ্জাবি পেয়েছে, কালো অনেকগুলো ব্যাগ, তারপরে অনেকগুলো চাপাতি পেয়েছে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষজ্ঞ দল। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার দাবি করেন 2 জেএমবি সদস্য বোমা তৈরি ও ব্যবহারে প্রশিক্ষিত। তথ্য প্রযুক্তি ও অস্ত্র চালানোতেও তারা অভিজ্ঞ। বলেন ওই 2 জনের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা যে জঙ্গি সংগঠনের খুব সক্রিয় সদস্য, এটা আমরা খুব নিশ্চিত করে বলতে পারি। এদিকে রাজশাহী মাদ্রাসা মাঠে মেট্রোপলিটন পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে দেশ থেকে জঙ্গি নির্মূল সম্ভব। জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে, আমরা সেহেতু কোনো চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ মনে করি না। তৌহিদ হাসান, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। ঢাকা সিলেট ঢাকা রুটে বিশেষ ফ্লাইটের পরিচালনায় সবাই নারী। নারী দিবসে এমন আয়োজন করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও সব ক্ষেত্রে সফল।
বিমানটির পরিচালনায় থাকা ক্যাপ্টেন তানিয়া রেজা বলেন, এই পেশায় এগিয়ে যেতে দরকার মানসিক শক্তি, সেই সাথে আগ্রহ। নারী পাইলটের বিমান চালানো উন্নত বিশ্বে এখন এর আলাদা তেমন কোনো মানে নেই। তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এটি গর্বের, যার শুরুটা 4 দশক আগে কানিস ফাতেমার হাত ধরে। এবারে নারী দিবসে বাংলাদেশ বিমান আয়োজন করে বিশেষ ফ্লাইটের, যেখানে 2 জন ককপিট ক্রু ও 6 জন কেবিন ক্রু সবাই নারী। আনকমফোর্ট ফিল করা বা মেয়েদের জন্য এটা না, এরকম কিছু না। হ্যাঁ, আমরা তো জয়েন করেছি আমি করেছি আজকে 16 বছর। ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব না। বাবা মার সাপোর্টের জন্য এই পর্যন্ত আসতে পেরেছি, পড়াশোনা শেষ করে আসতে পেরেছি। এখন হাজব্যান্ডের সাপোর্টের জন্য ফ্লাইট করতে পারছি, রাত নেই দিন নেই। সো ইটস আ কম্বাইন্ড এফর্ট। প্রতি ফ্লাইটেই ছেলে মেয়ে সবাই মিলে আমরা একসাথে ফ্লাইট করি, বাট আজকে যেহেতু একটা স্পেশাল ডে, নারী দিবস, নারীদের জন্য স্পেশাল ডে, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে একসাথে ফ্লাইট করবো, সব নারীরা মিলে। যাত্রার গন্তব্য ঢাকা থেকে সিলেট, পরে আবার রাজধানীতে ফিরে আসা। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশ বিমানে থাকা নারী পাইলটরা দক্ষতায় যোগ্যতায় কারোর চেয়ে কম নয়। Women in the changing world of work, planet 50-50 by year 2030, মানে 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের যে অনুপাত, সেটাকে 50-50% নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশে বর্তমানে পাইলট রয়েছেন 140 জন, যার মধ্যে 9 জন নারী। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপ দেওয়া যায়, তার প্রমাণ দিতে ক্যাপ্টেন তানিয়া ও অন্তরা আজ হাজির হয়েছেন সবার সামনে। নিজেদের মানসিক শক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আগামীতে অনেক দূর এগিয়ে যেতে চান এই নারী বৈমানিকরা। হাফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ঘড়ির কাঁটায় টিক টিক করে এগিয়ে যাচ্ছে সময়, তার হাত ধরে বদলাচ্ছে পৃথিবীর রঙও, যার পথ ধরে ক্ষমতায়নের দিকে এগিয়ে যাচ্ছে নারী। তবে নারীর এগিয়ে যাওয়ার গল্পে পাহাড়ের মতো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে বিষণ্ণতার ধূসর রং। নারীরা বলছেন, শুধু সময় বদলালে হবে না, বদলাতে হবে দৃষ্টিভঙ্গিও। খান আল মামুনের ছবিতে আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। একটি টেবিল, 1 কাপ কফি আর কুণ্ডলি পাকিয়ে উড়ে যাওয়া কিছু ধোঁয়া। গল্পটা কতটা সুখের আর কতটাই বা অসুখের দৃশ্যপটে তা যেন অনেকটাই অদৃশ্য। এমনই এক অদৃশ্য চুপকথার নাম বিষণ্ণতা। আপনি যখন খুব ছোট ছিলেন, আপনাকে পুতুলি এনে দেওয়া হবে, আপনার ভাইকে একটা গাড়ি এনে দেওয়া হবে। ডিপ্রেশনের প্রথম শুরুটা হয় যে আমি যখন সিএনজি বা মানে রিক্সা, যখন যেটা কোনো সময় বাসও নিতে হয়, এবং নানান রকম অড শব্দ আমাদের প্রতিদিন শুনতে হয়। কফির কাপে উষ্ণ চুমুকে সহমত প্রকাশ করলেন আনন্দিতা। এটি তার ছদ্মনাম। একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মব্যস্ত জীবন তার। যদিও সেই ব্যস্ততার ফাঁক গলে বিষণ্ণতার বড্ড বেশি আনাগোনা তার প্রতিদিনের জীবনের পারিপার্শ্বিকতায়। কোনো একটা কাজ হয়তো আমি অ্যাপ্রোচ করলাম, তো দেখা যাবে যে কোনো মেইল কলিগ মানে এরকমই বলবে যে না, আপনার জন্য এটা একটু সমস্যা হয়ে যাবে, আপনি করতে পারবেন কি না। তো লিফটে দাঁড়ায় আছি, একজন আছে, উনি বেশ বয়স্ক, তো উনি আমার বলছে, ভালোই চলতেছে না, তাহলে এত রাত্রে চাকরি থেকে আসলা না। এখনো অবিবাহিত আনন্দিতা, কাউকে ভালোবাসলেও সন্দেহের বিষবাষ্প সেখানে। আর তাই তো ভালোবাসাটাও তার কাছে কখনো বিষণ্ণ সকাল, কখনো বা একাকিত্বের সন্ধ্যা। আমি কারোর সাথে ফোনে কথা বলছি, সমস্যাটা হচ্ছে এরকম যে যেহেতু আমি তার সাথে ফোনে কথা বলছি, এই জন্য তাকে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাকে ডিপ্রেস আরও করবে, মানে অলওয়েজ ট্রাইং টু মেক ইউ ফিল গিলটি অ্যাবাউট ইউর ওয়ার্ক। অনেককেই বলতে শোনা যায়, কিচ্ছু ভাল লাগে না, মন খারাপ, কিংবা বেঁচে থাকতে ইচ্ছে করে না। এমন জীবন বিমুখ সব কথা। মনোবিজ্ঞানীদের মতে এই অনুভূতির নামই বিষণ্ণতা। মানুষের জীবনটাই তো রঙিন, কিন্তু যখন আমি বিষণ্ণতায় ভুগি, তখন আমার চারপাশে অনেক রং থাকা সত্ত্বেও সবকিছুই অন্ধকার মনে হয়। আমি যে পড়াশোনা করছি, আমার বিভিন্ন কাজে বাইরে যেতে হতে পারে একটা মেয়ে হিসেবে, বাট আমার যদি এখন বিয়ে হয়ে যায়, আমার যে নিউ ফ্যামিলি হবে, সে কি আমাকে পর্যাপ্ত পরিমাণ সেই ফ্রিডমটা দিতে পারবে? বিষণ্ণতা একটি আবেগজনিত মানসিক সমস্যা। নারীর এগিয়ে যাবার অনেক গল্প থাকলেও অনেক সময় তাই বিষণ্ণতাই পিছিয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়ন। প্রতিটা জিনিসেই একটা মনে হয় যে সবসময় একটা না বলা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কতদূর সে যোগ্য, আদৌ সে যোগ্য কিনা, বা যোগ্যতার মাপকাঠিতে একটা বাড়তি তাকে পরিমাপের পরীক্ষা দিতে হচ্ছে, কারণ সে নারী। বাংলাদেশে প্রতি 4 জন নারী 3 জন নারী যে বিষণ্ণতায় ভোগে না, সে কথাটা কি বা অস্বীকার করবে কে?
আমি, আপনি নাকি অন্য কেউ? সবারই প্রত্যাশা ঘড়ির কাঁটায় এমন একটা সময় যখন নারীর হাতের মুঠোয় থাকবে না পারিপার্শ্বিক কোনো চাপ, চারপাশ জুড়ে থাকবে চাপা ফুলের সতেজ ঘ্রাণ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারলেই নারীর অধিকার নিশ্চিত করা যাবে। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকে, যদি আমাদের অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, আমার অধিকারকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা নারীদের অধিকারকে নিশ্চিত করতে পারবো। এবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। গল টেস্টের খবর। শ্রীলঙ্কার রান পাহাড়ের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 361 রানে পিছিয়ে সফরকারীরা, তবে শেষ বিকেলে অস্বস্তির নাম তামিম ইকবালের অদ্ভুত বিদায়। শ্রীলঙ্কার রানে অল আউট করে বাংলাদেশ তুলেছে 2 উইকেটে 133 রান। হাফ সেঞ্চুরি করে তামিম আউট হলেও সৌম্য অপরাজিত 66 রানে। হতে হতেও দ্বিতীয় দিনটা পুরোপুরি হলো না বাংলাদেশের। ওপেনিংয়ে অসাধারণ সেঞ্চুরি জুটির পর দিন শেষে সফরকারীদের স্কোর 2 উইকেটে 133। প্রথম ইনিংসে লঙ্কানরা এখনও এগিয়ে 361 রানে। অদ্ভুত রান আউটে বিদায় তামিম ইকবালের, যার কোনো ব্যাখ্যা নেই। এরপর এলেন আর গেলেন মমিনুল হক। নরানের ব্যবধানে 2 উইকেট হারিয়ে গলের বিকেলটা আফসোসে ভরিয়ে তুলল মুশফিকের দল। এটুকু বাদ দিলে লঙ্কানদের 494 রানে অল আউট করার পর ব্যাট হাতে বাংলাদেশের শুরুর পারফরম্যান্স প্রশংসনীয়। তামিম সৌম্যের 118 রানের পার্টনারশিপ টেস্টে লঙ্কানদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সেরা। তবে জীবন পেয়েছেন দুজনই। ব্যক্তিগত 4 রানে লাকমানের বলে গালিতে সৌম্যের ক্যাচ ফেলেছেন পেরেরা, আর তামিম 28 রানে জীবন পেয়েছেন ডিকোয়েলার হাত ফসকে যাওয়ায়। নতুন প্রাণে তামিম 21তম আর সৌম্য দ্বিতীয় অর্ধশতক পূরণ করেন। এর আগে বল হাতে দিনের শুরুটা বাংলাদেশের। 173 রান যোগ করতে বাকি 6 উইকেট হারায় লঙ্কানরা। কুশল মেন্ডিস আবারও জীবন পান শুভাশিসের বলে, মোস্তাফিজ সীমানার বাইরে ক্যাচ ধরলে। তারপরও ডাবল সেঞ্চুরি পূরণ হয়নি। 194 রানে তাকে থামিয়েছেন মেহেদী হাসান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মোস্তাফিজ যা পারেননি তাই করে দেখালেন তামিম ইকবাল। এরপর সেঞ্চুরি কাছে গিয়ে ডিকোয়েলা ফেরেন 85 রানে। স্বাগতিকদের 500 রানের কমে গুটিয়ে দেওয়ার আনন্দ বড় হতে পারেনি শেষ বিকেলের বিষণ্ণতায়। কিছুটা আক্ষেপ নিয়েই শেষ হলো বাংলাদেশের দ্বিতীয় দিনটা। গল টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে মোট 8 উইকেট উভয় দলের, যার 5টি শিকার স্পিনারদের আর তামিম ইকবালের রান আউটেও ভূমিকা স্পিনারেরই। সব মিলে যেভাবে এগুচ্ছে এই টেস্ট এবং উইকেটের আচরণ, তাতে তৃতীয় স্পিনার খেলালো না কেন বাংলাদেশ, সেটি হয়ে উঠতে পারে গল টেস্টে সবচেয়ে বড় প্রশ্ন। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে জানাবো। কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীককেই গুরুত্বপূর্ণ মনে করছেন আওয়ামী লীগ প্রার্থী। বিএনপি প্রার্থীর ভরসা জনসম্পৃক্ততায়। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। সহায়ক নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। দুপুরে নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশও অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানে নির্বাচন। এদিকে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করেই ভোটে যাবে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 11তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন বিএনপি নেতারা। বলেন, রাতের অন্ধকারে আসন ভাগ বাটেয়ারার নির্বাচন চায় না জনগণ। তাই 5 জানুয়ারির মতো ভোট হলে তাতে অংশ নেবে না বিএনপি। নির্বাচন নিয়ে নানা কথা বলে বিএনপির মধ্যে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে সরকার। আর এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই কেবল জাতীয় নির্বাচন হবে।
জঙ্গি কিংবা সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সফল হলেও এ সমস্যা আন্তর্জাতিকভাবে মোকাবেলা করা উচিত, কারণ আইএসের মতো জঙ্গি সংগঠন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সেমিনারে এসব কথা বলেন কানাডার হাইকমিশনার পিয়েরে লাঘামে। তরুণেরা যাতে ধ্বংসাত্মক আদর্শে ঝুঁকে না পড়ে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান। অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর সময় 10 জনকে উদ্ধার করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রের প্রধান সহ গ্রেপ্তার করা হয়েছে 24 জনকে। র্যাব জানায় গত 1 মার্চ বিমানবন্দর এলাকা থেকে ইন্দোনেশিয়াগামী 10 জনকে উদ্ধার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের মূল হোতা শফিকুল ইসলাম গুরু সহ 24 জনকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার হয় বিপুল সংখ্যক পাসপোর্ট, জাল ভিসা ও স্ট্যাম্প। এদিকে মানব পাচারের শিকার হওয়া 27 বাংলাদেশিকে লিবিয়া থেকে IOM এর সহায়তায় ফেরত আনা হয়েছে। তারপরেও ফিরে আসেনি তাদের সেই নৌকা নাকি ধানের শীষ, প্রচারণা শুরুর আগেই এ নিয়ে আগ্রহের কমতি নেই কুমিল্লাবাসীর। এর আগে প্রথমবার অনুষ্ঠিত নির্বাচন নির্দলীয় হলেও এবার হচ্ছে দলীয় প্রতীকে, তাই ভোটারদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতীক। তবে প্রার্থীরা বলছেন এ নির্বাচনে শুধু প্রতীক নয়, ব্যক্তি ইমেজ বা জনসম্পৃক্ততা দেখেই ভোট দেবেন ভোটাররা। কুমিল্লা থেকে ফিরে আহসান হিমেলের রিপোর্ট জানবো আমরা। ছবি তুলেছেন হুমায়ুন কবির। গোমতীর তীর ঘেঁষা প্রাচীন জনপদ কুমিল্লা। ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই জেলাটিকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় 2011 সালে। পরের বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রথম সিটি নির্বাচন। নির্দলীয় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খানকে হারিয়ে বিএনপির মনিরুল হক সাক্ষু হন প্রথম মেয়র। এবারও তিনি বিএনপির প্রার্থী, তবে আওয়ামী লীগে এসেছে পরিবর্তন। পিতা আফজাল খানের জায়গায় এবার আওয়ামী লীগের প্রার্থী মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। প্রথম ভোটে বাবার অধরা স্বপ্ন কি পূরণ করতে পারবে কন্যা? দলীয় নৌকা প্রতীককে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন সীমা। আমি আশা করব আমার বাবাকে যেমন সবাই বলে যে বাবা কুমিল্লার জন্য, আওয়ামী লীগের জন্য এটা করেছেন সেটা করেছেন, আমিও যাতে আমার বাবার নামটা রাখতে পারি সেটাই চেষ্টা করব। 5 বছরের অর্জনের পুরস্কার সাধারণ ভোটাররাই দিবেন বলে আশা বিএনপি প্রার্থীর। তবে তার কাছে দলীয় প্রতীকের চাইতেও বড় ব্যক্তি ইমেজ। জনগণ দেখবো আমি কি অবস্থা আসলো 5 বছর আর কি অবস্থায়, এই অবস্থান এটা জনগণ তো শহরে থাকে। আমি ভালো কাম করছি কিন্তু ওই মার্কার লাগে আমার সে জানি ভালো দিবে না, এটা এই মার্কার ডিফারেন্সটা আমার দৃষ্টিতে। দ্বিতীয় নগরপিতা নির্বাচিত করার ক্ষেত্রে সতর্ক নগরবাসী। জানালেন উন্নয়নে যাকে সব সময় পাশে পাবেন তার পক্ষেই যাবে রায়। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশন উন্নয়ন যেহেতু আরো বেশি হয়। যিনি নগরীর জন্য সামগ্রিক কল্যাণ চিন্তা করবেন বা সুন্দর একটা যানজট মুক্ত নগরী, সুন্দর রাস্তাঘাট উপহার দিবেন আমাদেরকে, আমরা সেরকম মেয়রই চাচ্ছি। আর নির্বাচন সুন্দরভাবে যদি সুষ্ঠুভাবে হয় আমরা যেন ভোট দিতে পারি। নুরুল হুদা কমিশনের অধীনে প্রথম বড় কোনো নির্বাচন, তাই সবার চোখ এই নির্বাচনের দিকেই। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা। এ পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, এরপর থাকছে রাজধানীতে সাপের বিষ সদৃশ তরল ও গুঁড়ো উদ্ধার, বিক্রির অভিযোগ, একজন আটক। আবার আমন্ত্রণ, আপনারা নিউজ 24 দেখছেন। সাপের বিষ বিক্রির অভিযোগে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে সোলাইমান আজাদ নামে ওই ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশের অবৈধ মাদক দ্রব্য উদ্ধার এবং প্রতিরোধ টিম। এ সময় তার কাছে মেলে সাপের বিষ সদৃশ 12 পাউন্ড তরল এবং গুঁড়ো। তবে পরীক্ষা ছাড়া এগুলো আসলেই সাপের বিষ কিনা তা নিশ্চিত করতে পারেনি গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার জানান, প্রতারণার মাধ্যমে প্রায় 45 কোটি টাকা মূল্যের বিষ সদৃশ এসব বস্তু বিক্রির পায়তারা করছিল আজাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আলী আশরাফকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি।
দুপুরে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি জানান, শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 7 দফা দাবি পূরণে উপাচার্য বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তাই তারা আবারও আন্দোলনে নেমেছেন। তবে এতে ক্লাস পরীক্ষা বা সমস্যা হবে না বলে জানান আন্দোলনকারী শিক্ষকরা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে চলছে বাঘ মনিটরিং। সাতক্ষীরা রেঞ্জের 340টি পয়েন্টে গাছের সাথে প্রায় 450 ক্যামেরা বসিয়ে করা হচ্ছে এই কাজ। বন কর্মকর্তারা বলছেন, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানতেই এই কার্যক্রম। আগামী 15 মার্চ কাজ শেষ হলেও চলতি বছরের আগস্টে জানা যাবে মনিটরিং এর ফলাফল। মামুন রেজার রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ মনিটরিং এর কাজ শুরু হয় গত বছরের 1 ডিসেম্বর। এজন্য 340টি পয়েন্টে বসানো হয় প্রায় 450 ক্যামেরা। বন বিভাগ ও ওয়াইল্ড টিমের 45 জন সদস্য কাজ করছেন মাঠ পর্যায়ে। 10 থেকে 12 দিন পর পর পরীক্ষা করা হয় এসব ক্যামেরা। প্রয়োজনে পরিবর্তন করা হয় মেমোরি কার্ড। এক একটি পয়েন্টে ক্যামেরা থাকে 1.5 মাস। প্রথমে একটা ভালো জায়গা ঠিক করার চেষ্টা করি, যেখানে বাঘের সম্ভাব্য গতিবিধি থাকতে পারে। আমরা 10 থেকে 12 দিন পর পর এসে চেক করি, মেমোরি কার্ড চেঞ্জ করি। তারপর 45 দিন একটা গ্রিডে ক্যামেরা থাকে। 45 দিন পর আমরা ওই গ্রিড থেকে ক্যামেরা তুলে নিয়ে চলে যাই। বন বিভাগের কর্মকর্তারা জানান, মোট 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই মনিটরিং। এবার বাঘ মনিটরিং এর কাজ শেষ হবে 15 মার্চ আর ফল প্রকাশ করা হবে আগস্টে। অর্থ বরাদ্দ পেলে আগামী বছর বনের অন্য 3টি রেঞ্জে বাঘ মনিটরিং করা হবে। এখন অগ্রগতি বলতে আমরা সারা সুন্দরবনে আমরা 2000 স্কয়ার কিলোমিটার কভার করছি, অর্থাৎ 30 ভাগ কভার করছি। কার্যক্রম এবং অ্যানালাইসিস করতে করতে এবার রেজাল্ট বেরোতে অগস্ট চলে যাবে। ইউএসএইডের অর্থায়নে এই কাজে ব্যয় হচ্ছে 2,80,00,000 টাকা। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এবং বাঘ যেসব প্রাণী খায় সেগুলোর অবস্থা জানতেই এই কার্যক্রম। আমরা 2015 সালে যে বাঘের সংখ্যাটা পেয়েছি, তার পরবর্তীতে আমাদের বলা ছিল প্রতি 2 বছর পর পর আমরা আবার সেটা মনিটরিং করব, যে আসলে বাঘ সংখ্যাটা ঠিক আছে কি নাই বা কমছে কি বাড়ছে সেটা আমরা দেখব। সেই উদ্দেশ্যে এবারও আমরা ক্যামেরা ট্র্যাপিং করতেছি। এর আগে 2013 ও 14 সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা কার্যক্রম চলে সুন্দরবনে। 2015 সালের মার্চে প্রকাশিত ফলাফল অনুযায়ী বাঘের সংখ্যা 106টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটা বিরতির। এসে জানাবো, লখনৌতে অভিযানে আইএস জঙ্গি নিহত। ভারতে জঙ্গি গোষ্ঠীটির সাথে প্রথম বন্দুকযুদ্ধ, দাবি দেশটির পুলিশের। বিরতির পর আবার ফিরলাম নিউজ 24-এ। দেশের বাইরের খবর জানাবো। আফগানিস্তানের কাবুলে একটি সামরিক হাসপাতালে আইএসের হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চিকিৎসকের পোশাক পরে সর্দার দাউদ খান হাসপাতালে ঢুকে গুলি শুরু করে 4 জঙ্গি। পরে হামলার দায় স্বীকার করে আইএস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ভারতের লখনৌতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল্লাহ নামে এক আইএস জঙ্গি নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও 5 জনকে। দেশটির পুলিশের দাবি, ভারতে আইএসের সাথে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা এটাই প্রথম। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপাল উজ্জয়িনী এক্সপ্রেসে বোমা হামলা চালায় আইএসের 8-9 জনের একটি দল। এদের মধ্যে 3 জনকে আটকের পর কানপুরে অভিযান চালিয়ে আটক করা হয় আরও 2 জনকে। তাদের তথ্যে লখনৌতে এই অভিযান চালায় পুলিশ। এদিকে আজমির শরীফে বোমা বিস্ফোরণ মামলায় 3 জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। তবে বেকসুর খালাস পেয়েছেন মূল আসামির স্বামী অসীমানন্দ। শেষ হলো ভারতের উত্তরপ্রদেশ ও মণিপুর বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট। মণিপুরে 22টি আসনে 83 ভাগ ও উত্তরপ্রদেশে 40টি আসনে ভোট পড়েছে 63%। ভোট পরবর্তী জরিপ নিষিদ্ধ হলেও বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টি সবারই উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আর মণিপুরে মূল লড়াই হবে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। আগামী 11 মার্চ ঘোষণা করা হবে ভোটের ফল। একই দিন প্রকাশ করা হবে পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়া বিধানসভা নির্বাচনের ফল।
ইরাককে বাদ দিয়ে 6 মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন মার্কিন মুসলিম নেতারা। তারা বলছেন বিতর্কিত নানা ইস্যু বাদ দিলেও নতুন নির্বাহী আদেশ পক্ষপাত দুষ্ট। বিশ্লেষকরা বলছেন আইএস বিরোধী অভিযানে বাগদাদকে হাতে রাখতেই নিষেধাজ্ঞা তালিকা থেকে ইরাককে বাদ দিয়েছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় কি থাকছে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই ইরাকি নাগরিকরা। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়ায় খুশি বাগদাদের বাসিন্দারা। ট্রাম্পের এই সিদ্ধান্ত আমাদের রাজনৈতিক অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। ব্যবসায়ীরা সহজেই তাদের প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারবেন। নতুন নির্বাহী আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, সিরিয়া সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা 6 মুসলিম দেশ। ট্রাম্পের একপাক্ষিক নীতিতে আমরা খুবই মর্মাহত। তিনি শুধু মুসলিম দেশগুলোকেই খেলার পুতুলে পরিণত করেছেন। গেল 27 জানুয়ারি 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আদালতের রায়ে স্থগিত হয়ে যায় ওই নির্দেশনা। ট্রাম্পের অভিবাসী নীতির বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয় শহরে শহরে। 1 মাস 7 দিন পর আসা সংশোধিত এই আদেশকে নিজেদের আন্দোলনের ফসল আখ্যা দিয়েছেন মার্কিন মুসলিম নেতারা। শেষমেশ ট্রাম্প তার নীতি থেকে সরে আসছেন, এটা যুক্তরাষ্ট্রের অভিবাসীদের আন্দোলনেরই আংশিক বিজয়। বিপরীতে ট্রাম্প প্রশাসনের বড় ধরনের রাজনৈতিক পরাজয়। নতুন নির্বাহী আদেশও অসাংবিধানিক। এটা আমেরিকাকে নিরাপদ করবে না। এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। তবে ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞাকেও বৈষম্যমূলক আখ্যা দিয়ে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন অনেকে। কেন ইরাককে বাদ দেওয়া হলো নিষেধাজ্ঞা থেকে, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। অনেকে বলছেন আইএস নির্মূলে ইরাকি সরকারের সহায়তা আদায় ছিল বাগদাদ ওয়াশিংটন দর কষাকষির অন্যতম হাতিয়ার। মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর দুতিয়ালির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় মুখ্য ভূমিকা পালন করেছেন শীর্ষ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাও। রওনক জাহান, চ্যানেল 24। আমরা শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনাম আরো একবার জানাবো। খাদিজা হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন সাজা। আইনি লড়াইয়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা। রায়টা শুনে আমি অনেক সন্তুষ্ট আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে আমি সন্তুষ্ট আছি এবং শুকরিয়া জানাই তাদেরকে। চট্টগ্রামে গোলাবারুদ সহ 3 জন আটক। কুমিল্লায় আটক 2 জেএমবি সদস্যের পরিচয় মেলেনি এখনো। নারীদের পরিচালনায় আকাশে উড়ল বিমানের বিশেষ ফ্লাইট। সামাজিক ভীতি জয় করলেও অনেককেই ভোগাচ্ছে বিষণ্ণতা। সৌম্য তামিমের হাফ সেঞ্চুরিতে গলে শ্রীলঙ্কার রান পাহাড়ের জবাব দিচ্ছে বাংলাদেশ। শেষ বিকেলে তামিমের অদ্ভুতরে বিদায়। দর্শক, এই ছিল নিউজ 24-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।